তখন পুলিশ বলল, সেটা অবশ্যই আপনার কর্তব্য, কিন্তু আপনার বাবা মারা গেল অথচ আপনার মাঝে তেমন কোনো প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি না। রাব্বি সাহেব, আর কি এমন জরুরি কাজ ছিল আপনার যে বাবার লাশটা নিতে আসতে এত দেরি হলো? তখন আমি বললাম, মানে কি বলতে চাচ্ছেন? একটা মানুষের কি কাজ থাকতে পারে না? আর আমার বাবা আত্মহত্যা করছে, এই জন্য তার জন্য বেশি কষ্ট লাগছে না। সে কেন এই মহাপাপের পথ বেছে নিল? মানুষ যখন জানতে পারবে বিশিষ্ট শিল্পপতি হারুন চৌধুরী আত্মহত্যা করে মারা গেছে, তাহলে আমাদের বংশের কত বদনাম হবে, বুঝতে পারছেন? তখন পুলিশ বলল, ও আচ্ছা, বাবা আত্মহত্যা করলো, সমাজে আপনার স্ট্যাটাস ডাউন হয়ে যাবে, কিন্তু বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসলে বোধহয় স্ট্যাটাস অনেক উপরে ওঠে, তাই না রাব্বি সাহেব? আর আপনার স্ত্রী কোথায়? সে কেন আপনার সাথে আসলো না? বাসায় যেহেতু তালা ঝুলানো, সেহেতু সে বাসায় নেই। কোথায় আছেন উনি? শায়লার কথা জিজ্ঞাসা করাতে আমি থতমত খেয়ে গেলাম। শায়লাকে তো নিজের হাতে মাটি চাপা দিয়ে এসেছি। নিজেকে সামলে নিয়ে বললাম, আমার স্ত্রী অফিসের কাজে একটু ঢাকার বাহিরে গেছে, আর আমার ছেলে হোস্টেলে থেকে পড়ালেখা করে, তাই আমি একাই আসলাম বাবার দেহ নিতে। তখন এসআই সাহেব কিছুক্ষণ চিন্তা করে বলেন, ঠিক আছে, আমরা আপনাকে লাশ হস্তান্তর করছি, কিন্তু আপনার উপর আমার নজর থাকবে। এখনো পুরোপুরি সন্দেহ দূর হয়নি আমার। তখন আমি বললাম, ঠিক আছে স্যার, আপনি নজর রাখেন। আমি তো জানি আমি নির্দোষ, তাই আমি এটা নিয়ে বিচলিত না একটুও। এখন আমাকে বাবার শেষ কাজটা সম্পূর্ণ করতে হবে। ছেলে হিসাবে এটা আমার দায়িত্ব। যাক বাবা, অনেক কষ্টে এই পুলিশের ঝামেলা থেকে রক্ষা পেলাম। কত প্রশ্ন করে সন্দেহের ভিত্তিতে মনের ভিতর একটু ভয় ঢুকে গিয়েছিল। যখন শায়লার কথা জিজ্ঞাসা করলো, শায়লার চেহারাটার চোখে ভেসে উঠতেই মনটা খারাপ হয়ে গেল। কত স্বপ্ন ছিল দুজনের, কত স্মৃতি, কত গল্প, সবকিছু এক নিমিষে শেষ হয়ে গেল। আমাদের একটা ভুল পুরো জীবনটাকে এলোমেলো করে দিল। স্নেহ হুজুরের বাসায় পৌঁছাতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। গিয়ে দেখি হুজুর এখনো মাগরিবের নামাজ পড়ে বের হয়নি মসজিদ থেকে। ভ্যান থেকে লাশটা নামিয়ে হুজুরের দরজার সামনে রাখলাম। ভ্যানওয়ালাকে বিদায় দিয়ে বসে রইলাম বাবার লাশের পাশে। কি থেকে কি হয়ে গেল? আমার এত রঙিন জীবনটা এত দুর্বিষহ হয়ে পড়বে কোনো কল্পনাও করিনি। চলে গেলাম ছোটবেলার স্মৃতিতে। বাবা কত ভালোবাসতো আমাকে। মা সব সময় বলতো, ছেলেকে এত আদর দিও না, ভবিষ্যতে খুব পস্তাতে হবে। বাবা খুব রাগ করতো মায়ের সাথে এটা নিয়ে। আমিও ভাবতাম আম্মুর বোধহয় সহ্য হয় না বাবা আমাকে এত ভালোবাসে বলে, কিন্তু আজ আমার আম্মুর কথাই সঠিক হলো। আমার বাবাকে খুব পস্তাতে হয়েছে, নিজের জীবন দিয়ে পস্তাতে হয়েছে। এগুলো ভাবতে ভাবতে কখন যে দু চোখ বেয়ে পানি পড়লো টেরই পাইনি। একটা ঠান্ডা হাত আমার কাঁধে রাখলো পেছন থেকে কেউ। আমি চমকে গিয়ে উঠে দাঁড়িয়ে দেখলাম হুজুর আমার দিকে তাকিয়ে মুচকি হাসছে। আমার চোখে পানি দেখে বলল, এখন আর আফসোস করে কি হবে বাছা, অনেক দেরি হয়ে গেছে তোমার চোখ খুলতে। সব হারিয়ে এখন তুমি নিঃস্ব, অথচ তোমার টাকা পয়সার কোনো কমতি নেই। তুমি চাইলে সারা জীবন পায়ের উপর পা তুলে বসে খেতে পারবে, তবু আজ তুমি ফকির, কিছুই নেই তোমার। তখন আমি বললাম, হুজুর আপনি ঠিক বলছেন, আমার চেয়ে হতভাগা এই পৃথিবীতে আর কেউ নেই। ইচ্ছা করছে চোখ দুটো নিজেই অন্ধ করে দেই, সময় থাকতে সঠিকটা দেখতে পাইনি। সত্যি আজ আমি বড্ড অসহায়। তখন হুজুর বলল, থাক বাচ্চা, আর আফসোস করতে হবে না। এখন আমাদের কাজ শুরু করতে হবে। তোমার ছেলের খোঁজ করতে হবে, সে তাকে কোথায় রেখেছে সেটা জানতে হবে। লাশটাকে ভিতরে নিয়ে আসো। ভিতরে ঢোকার সময় সালাম দিয়ে ঢুকবে। আমি হুজুরের কথা মতো সালাম দিয়ে লাশ নিয়ে ভিতরে ঢুকলাম। ঘরের মেঝেতে একটা গর্ত করা হয়েছে। গর্তের চারপাশে বিভিন্ন রঙের মোমবাতি জ্বালানো এবং দুই পাশে দুইটা কঙ্কালের মাথা। আমাকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে হুজুর বলল, তুমি কি ভাবছো কারো আত্মা হাজির করা খুব সহজ হবে? আগেই বলে দেই, ভয় পেলে চলে যাও। এই জায়গা শুধু সাহসীদের জন্য। এখানে আসতে হয় মৃত্যুর প্রস্তুতি নিয়ে। এমনটা বলবেন না হুজুর, এখন আমার বেঁচে থাকার চেয়ে মারা যাওয়াটাই বেটার। তাই মৃত্যুর ভয় আমি করি না। আমার জীবনের বিনিময়ে ছেলেকে বাঁচানোই এখন আমার লক্ষ্য।
তখন হুজুর বলল, তাহলে শুরু করা যাক, দেখি তুমি মৃত্যুর থেকে পালিয়ে যাও কিনা। লাশটা এই গর্তে এনে রাখো এবং তুমি লাশের পায়ের কাছে বসে পড়ো, আমি মাথার কাছে বসবো। যা কিছু হয়ে যাক তুমি বসা থেকে উঠবে না, আর ভুলেও পেছনের দিকে তাকাবে না। হুজুরের কথা মতো আমি পায়ের কাছে বসলাম এবং হুজুর মাথার কাছে, উনি চোখ বন্ধ করে কিছু পড়তে শুরু করলেন এবং তসবির পুঁতিগুলো একটা একটা করে ছাড়তে লাগলেন। হাতের খালি মুষ্টি লাশের দিকে ঝাড়া মারলেন এবং ধুলো জাতীয় কিছু